সেন্টার ফর ইসলামিক ইন বেঙ্গল আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে এই আয়োজনটা করার জন্য। তো এটা আমি আশা করেছিলাম যে হয়তো আরও বড় পরিসরে আমরা করতে পারলে ভালো হতো, যেখানে ধরেন আমরা মানে থিবো দুবের আপনারা সবাই অনেকেই হয়তো তার কথা জানেন। তো থিবো দুবের ঢাকা আগমন উপলক্ষে এই সেমিনারটা করা। সো তিনি যদি আমাদের মধ্যে আসতেন তাহলে হয়তো আরও আমরা উপকৃত হতাম। একই সঙ্গে ধরেন আপনাদের সেন্টার ফর ইসলামিক ইন বেঙ্গল যেই ধরনের বিষয়বস্তু নিয়ে কাজ করা শুরু করেছে, সেটার সঙ্গে যদি আন্তর্জাতিক যে একাডেমিয়া এবং ধরেন সারস্বত সমাজ বা বুদ্ধিজীবী সমাজ যেটা বা গবেষণার যে বিদ্বৎ সমাজ, তাদের সঙ্গে যদি একটা সংযোগ স্থাপন করা যায় সেটা তো খুবই ভালো কথা হতো। যাই হোক, সেটা এখনও হয়নি। তো বাট ভবিষ্যতে হয়তো আমরা আশা করি যে এই ধরনের কিছু করা যাবে। তো আমাদের আজকের প্রথম সেশন তো ছিল কসমোপলিটান বেঙ্গলের থিম নিয়ে, যেটা আলোচনাটা ছিল যে আচ্ছা এখানে সেশনের নামটা নাই, রিনানি কেস। তো ওই আলোচনাটা আমি শুনতে পারিনি, শুনতে পারলে খুবই ভালো হতো। তো আমাদের এখনকার যে সেশন সেটার বিষয়বস্তুটা হচ্ছে যে আপনার মানে উপনিবেশিক বাংলার যে মানে আধুনিক যে বাংলা, সেখানে যে সাংস্কৃতিক লেনদেনের যে মানে ধরন, সেটা নিয়ে আসলে একটা এই সেশনটা। তো সেখানে আমার মনে হয় যে আহমেদ রুমি তিনি বেশ ভালো একটা আলোচনা করেছেন, খুবই স্পেসিফিক একটা কেস নিয়ে, হাতেম তাই নিয়ে তিনি আলোচনা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রুমি একটার পর একটা বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ রচনা করছেন এবং সেটা এই মানে প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপস্থাপন করার ফলে আমার মনে হয় যে এটা খুব ভালো একটা প্র্যাকটিস। এখানে মানে বেশ ভালো কিছু প্রবন্ধ আমরা তার কাছ থেকে পাচ্ছি। তবে আরেকটা যেটা হলো যে আমার মনে হয় যে এই প্রবন্ধগুলোর কিছু কিছু হয়তো ভবিষ্যতে আরও ধরেন ফিডব্যাকের ভিত্তিতে, ধরেন একাডেমিক গবেষণা যখন হয় সেখানে তো সবসময় যেটা হয় যে আপনি যখন একটা গবেষণা করেন, আপনি সেটা বিভিন্ন সেমিনার অথবা মানে ওয়ার্কশপ এগুলোর মধ্যে দিয়ে আপনি মানুষের কাছ থেকে সেটার বিভিন্ন ফিডব্যাক নেন, তার ভিত্তিতে আপনি সেটাকে আরও মানে উন্নত করার সুযোগ পান। তো সেই সুযোগটা আমার মনে হয় যে এই সেমিনারগুলোর মধ্য দিয়েও হয়তো তৈরি করা যাবে। তো রুমির যে আলোচনাটা সেটা নিয়ে আমি ধরেন 2-4টা কথা বলে আমি একটু আমার আলোচনা ছোটো করে করবো, বেশি সময় নিতে চাই না আজকে। তো রুমি যে হাতের তাই নিয়ে যে আলোচনা করেছেন, এটা আমার মনে হয় যে ধরেন এখন সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে থিবো দুবের, তারপরে আয়েশা ইরানি, তারা বাংলার বিশেষ করে প্রাক ঔপনিবেশিক সময়ের বিভিন্ন যে ধারাগুলো আছে, যেমন ধরেন যে লাইলি মজনুর কাহিনী, তারপরে ধরেন যে ইউসুফ জুলেখার কাহিনী, এগুলোর থেকে তারা আসলে মূলত বাংলার ইতিহাসের কিছু দিক তারা তুলে ধরতেছেন আর কি। তো আপনারা সেই বইগুলো আশা করি পড়বেন, যেমন থিবো দুবের আলাউল নিয়ে তার যে কাজ আছে, নূরনামা নিয়ে কাজ আছে, সেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন, ইংরেজি ভাষায় সেগুলো আছে। আয়েশা ইরানি তিনিও এই একই সিলসিলার একজন গবেষক। তিনি তার একটা বই বের হয়েছে মোহাম্মদ অবতার নামে। সেই বইতে তিনি আসলে ধরেন এই যে সৈয়দ সুলতান তার কাজ নিয়ে তিনি গবেষণা করেছেন। তো এই যে তারা যে গবেষণাগুলো করছেন থিবো দুবের বা আয়েশা ইরানি, তারা কিন্তু তাদের গবেষণার ভেতর দিয়ে একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক বয়ান বা ঐতিহাসিক একটা ধরেন একটা প্যাটার্ন তারা কিন্তু শনাক্ত করার চেষ্টা করতেছেন, যেটা কিন্তু খুবই মানে একটা বিতর্কমূলক একটা গবেষণার জায়গা থেকে কিন্তু তারা করতেছেন। ফলে সেগুলোকে আমাদের কিন্তু জানতে হবে এবং সেগুলোর সঙ্গে আমাদেরকে এক ধরনের মানে সেটার সঙ্গে আমাদের এক ধরনের তো আমরা সেটাকে কীভাবে দেখছি বা আমাদের সঙ্গে সেটা কীভাবে যায়, হ্যাঁ, সেই জায়গাগুলো আমাদের কিন্তু গবেষণার মধ্যে দিয়ে স্পষ্ট করতে হবে। এর বাইরেও ধরেন যে বাংলা গবেষণার যে বিভিন্ন ধারা, যেমন টনি কে স্টুয়ার্ট, হ্যাঁ, এই ধরনের যারা আছেন গবেষক, তারা হয়তো বা সরাসরি এই পুঁথি সাহিত্য, হ্যাঁ, বা প্রাগাধুনিক যে সাহিত্য সেটার অন্য একটা জায়গা নিয়ে তারা হয়তো কাজ করছে, যেমন টনি কে স্টুয়ার্টের মানে সত্যপীর নিয়ে কাজ আছে, এর পাশাপাশি বৈষ্ণব সাহিত্য নিয়ে তাদের বিরাট কাজ আছে। তো এগুলোকে আমাদের আমরা যখন এই মানে প্রবন্ধগুলো লিখবো, তখন আমরা এটাও চেষ্টা করা দরকার যে তাদের যে গবেষণার যে মানে যে সকল থিমগুলো আছে এবং তাদের যে গবেষণার যে মানে ফাইন্ডিংসগুলো আছে বা যে সকল সিদ্ধান্তগুলো তারা গ্রহণ করেছে তাদের গবেষণার ভিত্তিতে, সেগুলো যেন আমরা আমাদের এই আলোচনাগুলোর মধ্যে আমরা নিয়ে আসতে পারি বা সেই তাদের মানে মেথোডোলজির জায়গা থেকে আমরা বিবেচনা করতে পারি যে আমরা কি আসলে টনি কে স্টুয়ার্ট বা ধরেন থিবো দুবের, আয়েশা ইরানি, এদের যে মানে গবেষণার যে মেথোডোলজি, এদের যে থিম, সেগুলোর সঙ্গে আমরা কীভাবে মোকাবেলা করতেছি এটা খুব স্পষ্ট করা খুব জরুরি আর কি। এবং আমার মনে হয় যে এই যে আহমেদ রুমি যেই প্রবন্ধটা করেছেন এই হাতেম তাই নিয়ে,
এটার সঙ্গে ধরেন আমরা যেমন একটু তুলনার দিকে যদি দেখি যে যেমন ধরেন সিকান্দার নামা নিয়ে যে ট্র্যাডিশন আছে, যে ধরেন আমাদের আলাউলের হাত ধরে সেটা আমাদের বাংলায় এসেছে, সেটা হচ্ছে যে যেটাকে বলা হয় আলেকজান্ডার রোমান্স। তো এই আলেকজান্ডার রোমান্স এটা কিন্তু আপনার সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় এটা ছড়ায় গেছে। তো সিমিলারলি ধরেন হাতেমতাই রোমান্স, এটাকে আমরা যদি এভাবে বলি যে হাতেমতাই রোমান্স, এটাও কিন্তু যেটা রুমি দেখাইছে, যেটা বিভিন্ন ভাষায় এটা ছড়ায় গেছে। কিন্তু আমাদেরকে যে জায়গাটায় মানে আমার মনে হয় রুমির যে গ্রাউন্ড ওয়ার্কটা হয়ে গেছে, কিন্তু যেই জায়গাটায় আমাদেরকে হয়তো আগাইতে হবে সেটা হচ্ছে যে রুমি যেই বিতর্কমূলক জায়গাগুলোকে শনাক্ত করছেন, যেমন ধরেন এখানে তিনি বলতেছেন দুই ধরনের আধুনিকতা ফোর্ট উইলিয়াম কলেজের মানে আবির্ভাবের ফলে সেখানে উর্দু এবং বাংলা দুইটা ট্র্যাডিশন মানে দুইটা আলাদা হয়ে যাচ্ছে দুই ধরনের প্রবণতা নিয়ে। তো সেখানে আসলে আমরা মানে সেটা থেকে আমরা কী ধরনের সিদ্ধান্ত ডেরাইভ করবো সেটাতে আরও আমার মনে হয় যে আরও স্পষ্ট করা। এবং ওই যে আলেকজান্ডার রোমান্স নিয়ে যে বিরাট একটা লিটারেচার আছে গ্লোবালি, সিমিলারলি আমরা যদি ধরেন এই হাতেমতাই রোমান্স এটারও জিনিসটা নিয়ে আমরা যদি আবার একটু গবেষণা করে দেখি যে আসলে ওখানে যে থিমগুলো করতেছে ওরা বিদেশে, সিমিলারলি হাতেমতাই নিয়েও আমরা এই ধরনের আলোচনা কীভাবে করবো সেটা নিয়ে আমার মনে হয় আরও জায়গা আছে। তো এখানে ধরেন একটা জায়গা যেটা সেটা হচ্ছে যে মানে আমি দুই তিনটা ধরেন পয়েন্ট বলি, কারণ আমাদের এই আলোচনাগুলো আসলে একই সঙ্গে ধরেন কিছুটা শিক্ষা, কিছুটা হচ্ছে যে বিতর্ক, কিছুটা হয়তো বা মানে বিনোদন, সব কিছু মিলিয়ে আর কি। যেমন ধরেন যে মানে আমি যদি হাতেমতাই এটার ভাষা নিয়ে যদি আমি আলোচনা করি, তো এই ফোর্ট উইলিয়াম কলেজ এটা বাংলা ভাষার মধ্যে একটা বিশাল বড় ছেদ নিয়ে এসেছে। এই আলাপটা তো আমরা সবসময় শুনি, তবে সেখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে এই যে মুসলমানি বাংলা বা পুঁথির বাংলা, এটাই একমাত্র ধরেন বাংলার যে মুসলমান যে কবি যারা ছিল প্রাগআধুনিক সময় তাদের মূলধারা বলতে কিন্তু এই মুসলমানি বাংলাটাই না। এবং মুসলমানি বাংলা মানেই কিন্তু মুসলমানের বাংলা এভাবে আমরা বলতে পারবো না। প্রথম কথা হচ্ছে ধরেন যে এই আমাদের এই যে আপনার যিনি শাহ মোহাম্মদ সগীর থেকে শুরু করে সৈয়দ সুলতান, আলাউল, আব্দুল হাকিম, এই যে বিশাল একটা ধারা আছে, এদের আসলে বাংলাটা কীরকম, এদের বাংলার মধ্যে সংস্কৃতায়নের প্রভাব কতটা বেশি, হ্যাঁ সেটা নিয়ে ধরেন একটা প্রশ্ন। যেমন ধরেন আপনি মানে এই আলাপটা ধরেন আহমদ শরীফ করেন যে বা আহমদ শরীফ, আনিসুজ্জামান, এদের কিছু কিছু আলাপের মধ্যে পাওয়া যায় যে হয়তো চণ্ডীদাসের ভাষা যতটা সংস্কৃতায়িত তার চেয়ে আলাউলের ভাষা বেশি সংস্কৃতায়িত। তার মানে হচ্ছে যে সংস্কৃতায়নের যে বিষয়টা বা সংস্কৃত সাহিত্যের সঙ্গে যে সংযোগটা সেটা শুধুমাত্র ফোর্ট উইলিয়ামের মধ্য দিয়ে শুরু হয়নি। কিন্তু ফোর্ট উইলিয়াম আসলে কী ধরনের ছেদ এনেছে তাহলে এটা আমাদেরকে আরেকটু স্পষ্ট হইতে হবে, সেই জায়গাটা আমাদেরকে আরও বিতর্ক করতে হবে। মানে তবে এটা খুব স্পষ্ট যে এই যে আমাদের মুসলমানি বাংলা বা পুঁথি বা দোভাষী সাহিত্য যেটাকে বলা হয়, এটাই যে আসলে বাংলার মুসলমানদের প্রাগআধুনিক সাহিত্য বা বাংলা সাহিত্য সেটার এক প্রধান ধারা বা একমাত্র ধারা না। আবার একই সঙ্গে এই যে মুসলমানি বাংলা যেটা ধরেন পুঁথি সাহিত্য, দোভাষী সাহিত্য, এটা দিয়ে কিন্তু এটা শুধু মুসলমানরা চর্চা করেনি, এটা অন্যরাও চর্চা করেছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানি বাংলায় বাইবেল অনুদিত হয়েছে, ফলে ওই যে তাদের এটা একটা সুনির্দিষ্ট একটা ডায়ালেক্টাল একটা ভ্যারিয়েশন অফ বেঙ্গলি, ঠিক আছে। মানে মুসলমানি বাংলায় এটাকে আমরা ওই যে মানে মুসলমানের বাংলা বনাম হিন্দুর বাংলা ওই জায়গাটা যাব না, এবং রুমিও সেটা বলেননি, আমি জাস্ট সেটা আপনাদের শ্রোতাদের জন্য বলতেছি আর কি। এখন ধরেন আমরা যে হাতেমতাইয়ের প্রসঙ্গটাতে আসি, সেটা এখানে একটা আমার মনে হয় যে একটা ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আসবে যে আসলে হাতেমতাই ধরেন এর আগে আমরা যেই প্রাগআধুনিক সাহিত্যটা পাচ্ছি সেখানে কিন্তু ইউসুফ জুলেখার কাহিনী পাচ্ছি, তারপরে আমাদের মানে লাইলি মজনুর কাহিনী পাচ্ছি, এবং কিছু কিছু ধরেন উত্তর ভারতের আওয়াধি হিন্দি যে সাহিত্য সেটা থেকে অনুবাদ হচ্ছে। তো সেখানে আমরা যেটা দেখি থিবো দুবের, আয়েশা ইরানী এরাই আলোচনাগুলো করছেন, এর আগে এনামুল হক, আহমদ শরীফ অনেকেই আলোচনাগুলো করছেন যে আসলে এই যে আপনার আগে আমাদের এখানে ইসলামের যে প্রসারটা হয়েছে সেটা তো ধরেন যে তখন তো ইসলামের প্রসারটা যারা এখানে হয়তো আসছে সুফি দরবেশ যারা আসছে তারা তো ধরেন অনেকে ছিল আরবি, পার্সিয়ান বা তুর্কি ভাষী ছিল তারা, কিন্তু ধরেন আমরা যখন এখানে সাধারণ মানুষের মধ্যে ইসলাম প্রচার করতে গেছি তখন তো সেটাকে বাংলা ভাষার মধ্যে দিয়ে প্রচার করতে হয়েছে। যেটাকে অসীম রায় বলতেছে যে এই যে আলাউল যারা ছিল বা আব্দুল হাকিম বা যে সৈয়দ সুলতান, এনারা ছিলেন কালচারাল মিডিয়েটর, অর্থাৎ এরা ইসলামকে তারা বাংলায় একটা বাংলা ভাষার মধ্যে প্রচার করতেছে। কিন্তু সেই প্রচারটা সরাসরি ঠিক উপদেশের ভাষায় হয় নাই, মানে যে উপদেশ দিয়ে বা দাস দিয়ে হয় নাই, বরং সেটা গল্পের মতো দিয়ে আসছে বেশি পরিমাণে। যেটা আমাদের ইউসুফ জুলেখা বলেন বা লাইলি মজনু বলেন, এগুলো কিন্তু গল্পের ভেতর দিয়ে এক ধরনের ধর্মীয় শিক্ষা বা আধ্যাত্মিক শিক্ষা বা রুহানি শিক্ষা। কিন্তু এই গল্পগুলোর সঙ্গে যে গল্পের ভেতর দিয়ে যে এটাকে বলা যেতে পারে মেটাফোর বা অ্যানালজিক্যাল লিটারেচার, হ্যাঁ, এটার সঙ্গে আপনার হাতেমতাইয়ের মনে একটা ডিফারেন্স আছে। এটা ধরেন আমার একটা হাইপোথিসিস হলো যে মূলত ধরেন
একটু যখন ম্যাচিওর হয়েছে ধরেন বাংলা সাহিত্য মুসলমানদের হাতে, সেই সময়ে দেখা যাচ্ছে যে অনেক ধরনের কিস্সামূলক সাহিত্যটা মানে একটা নতুন ধরনের বিকাশ ঘটছে যখন আপনার বিশেষ করে 18 শতকে। এর আগে কিন্তু ধরেন আমরা যখন লাইলি মজনু বা ধরেন ইউসুফ জুলেখার আলোচনা হচ্ছে, সেটা ছিল কিন্তু ধর্মীয় মেটাফোর আকার একটা সাহিত্য, মানে সেটার একটা উচ্চতর গভীর গুঁড়ো একটা মানে সুফি তত্ত্বের অংশ হিসেবে সেটা আসতেছে। কিন্তু 18 শতকে এসে হাতেম তাইয়ের মধ্যে আমরা সম্ভবত যেটা দেখতেছি, হাতেম তাই থেকে আরও যে কাহিনীগুলো বলছে, যেমন দুরের মজলিস টাইপের যে সকল সাহিত্য ছিল, যেটা আমাদের এখানে আরও এসে মজলিস উর্দু ভাষায় আমরা পাচ্ছি, তো সেগুলো সম্ভবত ঠিক ওই ধরনের একই চরিত্রের সাহিত্য না আর কি। এটা একটা মানে কিস্সামূলক সাহিত্য, যেটা একটু বেশি এন্টারটেইনিং সাহিত্য কিনা। হ্যাঁ, এই প্রশ্নটা মনে হয় আমাদের আলোচনা করতে হবে যে হাতেম তাই জনরা আকারে কী ছিল। এটা আসলে 18 শতকে কিস্সামূলক বিনোদনমূলক একটা সাহিত্য, যেটার সঙ্গে হিন্দুস্তানি যে টোটাল যে একটা আপনার একটা মানে স্পেস আছে, সেটার সঙ্গে একটু সংযোগের মধ্যে দিয়ে হয়েছে আর কি। আরেকটা প্রশ্ন আমাদের আহমদিন রুমির আলোচনায় খুব মানে গুরুত্বপূর্ণ, যে আলোচনাটা আমরা ধরেন 200 বছর ধরে করতেছি ফোর্টি লেভের আবির্ভাবের পরে, সেটা হচ্ছে যে ধরেন বাংলা সাহিত্য, এটা শুধু আসলে ফোর্টি লেভের আবির্ভাবের পরে না, এটা ধরেন আমাদের একদম সেই শাহ মোহাম্মদ সগীর থেকেই আলোচনাটা আছে যে আমি বাংলা ভাষায় আসলে ইসলাম বলেন বা মানে ধর্মীয় যে আমাদের যে ট্র্যাডিশন আছে, সেটাকে আমি যখন অনুবাদ করব, তখন আমার মানে শব্দ আমি যখন ব্যবহার করতেছি, যেমন ধরেন আমি আল্লাহ অর্থে যদি নিরঞ্জন বলি বা ঈশ্বর বলি, হ্যাঁ, মানে এই শব্দগুলো যদি ব্যবহার করি, সেটা আসলে কি আসলে সেটা কি ন্যায্য বা জায়েজ কিনা, ঠিক আছে? তো সেই কারণে তো প্রথম দিকে যে বিতর্কটা ছিল, সেটা তো আপনারা জানেন যে আব্দুল হাকিমের আগে দীর্ঘ সময় ধরে এই বিতর্কটা ছিল যে বাংলা হচ্ছে যে একটা হিন্দুয়ানি ভাষা, ফলে এখানে আমি যদি আদৌ ইসলামের বাণীকে প্রচার করতে চাই, তাহলে সেটা মানে সেটা হবে না, সেটা অবৈধ, ঠিক আছে? তো আব্দুল হাকিমদের সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মানে 17 শতক যেটা, সেই সময় এসে মোটামুটি এটার একটা মীমাংসা হয়েছে যে এর মানে বাংলা ভাষাতেও এইটা ধরেন এই ইসলামের বাণী প্রচার করা জায়েজ আছে। এবং বাংলা ভাষা বলতে তো আমি বাংলা ভাষার যে মেটাফোর আছে, বাংলা ভাষার যে শব্দ সম্ভার আছে, সেটাকে আমি কীভাবে ব্যবহার করবো, সেটা ইসলামের ক্ষেত্রে ব্যবহার করা কীভাবে ন্যায্য, কতটুকু কীভাবে। তো আমরা কিন্তু দেখবো যে মানে এই যে মানে যে শব্দ ভাণ্ডারগুলো বাংলায় আছে, যেমন ধরেন যোগী বলে যে শব্দটা, ধরেন যোগী, ঠিক আছে, আমি যদি লাইলি মজনু পড়ি দৌলতুজির বাহারাম খা, সেখানে ধরেন যে যোগের বিষয়ে আলোচনা আছে, মানে সৈয়দ সুলতানের যে সাহিত্য আছে, সেখানে যোগের আলোচনা আছে। এবং অ্যাকচুয়ালি সুফিদের সাথে তো যোগীদের একটা কনস্ট্যান্ট একটা ধরেন যে এক্সচেঞ্জ ছিলই। কাজে প্রশ্নটা হচ্ছে যে ধরেন আমি এই যে আল্লাহ অর্থে নিরঞ্জন কথাটা যদি ব্যবহার করি, যেমন ফার্সিতে যেরকম খোদা শব্দটা ব্যবহারের প্রচলন আছে, যেটা হয়তো এখন ইরানে যে ধরেন ইসলামিক রিপাবলিক আছে, তাদের কনস্টিটিউশনের মধ্যে ধরেন খোদা শব্দটা ব্যবহার করতেছে তারা। তো এখন প্রশ্নটা হচ্ছে এইটাই যে এই যে আমি ধরেন যদি দরবেশ এবং সন্ন্যাসী, এই যে দুটো শব্দ, এগুলোকে ব্যবহার করা, আমি যদি দরবেশের জায়গায় কেটে সন্ন্যাসী বানাই, সেটা কি ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? এটা একটা মেজর একটা প্রশ্নের জায়গা। তো এখানে আমাদের এক ধরনের আলোচনা আছে, এক ধরনের সাহিত্যিকরা মনে করে যে বাংলায় দুইটা ডায়ালেক্ট আছে, হিন্দু ডায়ালেক্ট অ্যান্ড মুসলিম ডায়ালেক্ট। আফিয়াদিন বলে এক ভদ্রমহিলা ছিলেন, তিনি এই ধরনের একটা পিএইচডি মানে থিসিস লিখেছিলেন। কিন্তু এখানে আমরা অনুবাদের কিছু তত্ত্ব আছে গ্লোবালি, যেমন একটাকে বলা হয় যে ফর্মাল ইকুইভ্যালেন্স অ্যান্ড ফাংশনাল ইকুইভ্যালেন্স। হ্যাঁ, মানে অনুবাদ ধরেন দুইভাবে করা হয়। অনুবাদের মূল কাজটা হচ্ছে ইকুইভ্যালেন্স রচনা করা, মানে একটা বিদেশি ভাষা একটা কিছু আছে, সেটাকে আমি বাংলা ভাষার বা আমার দেশি ভাষার একটা শব্দ বা মেটাফরের সঙ্গে আমি একীভূত করব বা সংযোজিত করব। তো সেখানে দেখা যায় যে ফর্মাল ইকুইভ্যালেন্স হচ্ছে যে আমি ওটার সরাসরি এক ধরনের অনুবাদ করার চেষ্টা করব, ঠিক আছে? আরেকটাকে বলা হয় যে ফাংশনাল ইকুইভ্যালেন্স, মানে যেটাতে আমি কাজ চালাতে পারি। তো আমার যখন এই দরবেশের যে ধারণা আছে, বা ধরেন আল্লাহর একটা মূল ধারণা ইসলামের মধ্যে আছে যে ধরেন শাখা নিরাকারের একটা বিতর্ক ইসলামে আছে। তো বাংলার যে সুফি যারা ছিল, বাংলার যে মুসলমান কবি যারা ছিল, তারা ধরেন নিরঞ্জন শব্দটা যে ব্যবহার করছে, এটা হয়তো একটা ফাংশনাল ইকুইভ্যালেন্সের ধারণা, অর্থাৎ আল্লাহর যে ধর্মতাত্ত্বিক ধারণা ইসলামের মধ্যে আছে, সেটাকে বাংলা ভাষার কোন ধারণা দিয়ে আমি সেটার কাজ চালানোর মতো করে অনুবাদ করতে পারি, সেটা ছিল তাদের কনসার্ন। ফলে ধরেন এমন যদি হয় যে তারা মনে করছে যে দরবেশের যে ধারণা আছে বা পীরের যে ধারণা আছে, বা ধরেন মানে দরবেশের কথাই যদি বলি, দরবেশকে আমি সন্ন্যাসী দিয়ে অনুবাদ করব, সেটা এখন ফাংশনাল ইকুইভ্যালেন্স হিসেবে আমি দেখবো কি না, সেটা একটা অপশান। যে এটা তারা মনে করছে যে বাংলা ভাষায় বর্তমানে যারা তাদের যে পাঠক সমাজ আছে, তাদের কাছে এটা বোধগম্য হিসেবে কাজ চালানোর মতো অনুবাদ হবে, সেটা হচ্ছে একটা মানে ব্যাখ্যা হতে পারে। আরেকটা ব্যাখ্যা হতে পারে যে না, এটা হচ্ছে যে কোড দুইটা একটা বাইনারি কোড তৈরি হয়েছে, যে মানে একটা নতুন ধরনের হিন্দু উচ্চবর্ণের যে ভদ্রলোক সমাজ, তাদের যে নতুন একটা ভাষা তারা যে এমফাসিস করতেছে, সেইটা
কোনো ধরনের আরবি ফার্সি শব্দকে গ্রহণ করতে প্রস্তুত নয় বলেই আমি সেখানে ওই শব্দটাকে কেটে আমি একটা মানে অন্য শব্দ বসাচ্ছি। তো এই আলোচনাগুলো আমাদেরকে একটু গভীরভাবে করতে হবে। মানে এটা আমি কোনো রায় দিয়ে দিচ্ছি না, আমি বলছি যে কীভাবে আমরা এই অনুবাদ, নতুন করে যে অনুবাদগুলো হচ্ছে সেখানে শব্দের যে একটা চেঞ্জ আসতেছে সেটাকে আমি কীভাবে ব্যাখ্যা করব। তো ফর্মাল ইকুইভ্যালেন্স, ফাংশনাল ইকুইভ্যালেন্স এবং সেটা কোন ধরনের অডিয়েন্স আছে, এই আলোচনাগুলো করে আমাদেরকে এই আলাপের মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, আমি এখন ধরেন ছোট করে আমার নিজের আলোচনাটায় প্রবেশ করি। সেটা হলো যে ধরেন আমাদের এখনকার আলোচনার যে টাইটেলটা আমার সঙ্গে এখানে আয়োজক তাসিম শরীফ শেয়ার করেছিলেন, সেটা ছিল যে ধরেন সিনক্রেটিজম। আমাদের যে আধুনিক বাংলা, সেখানে ধরেন সিনক্রেটিজমের মানে কেমন ছিল সিনক্রেটিজম। তো আপনারা কি সিনক্রেটিজম বিষয়ে যে বিতর্কটা আছে বা সিনক্রেটিজম ধারণাটার সঙ্গে কি আপনারা পরিচিত কিনা? আপনারা কেউ কি সিনক্রেটিজম ধারণাটার সঙ্গে পরিচিত বা আগে বলতে পারবেন? মানে সিনক্রেটিজমের ধারণাটা আসলে কি, বা সিনক্রেটিজম নিয়ে যে একটা বিশাল বিতর্ক আছে, এটা সম্পর্কে আপনাদের কেউ অবহিত আছেন কিনা? যে ধরেন বাংলার ইতিহাস কিংবা ধরেন সমগ্র সাউথ এশিয়ান হিস্ট্রিতে সিনক্রেটিজমের নিয়ে একটা বড় একটা ডিবেট আছে। সেই ডিবেটটা কীরকম সেটা কি আপনারা বলতে পারবেন? কেউ জানেন কি? মানে কারো কি অবহিত আছেন নাকি কেউ? তো সিনক্রেটিজম কথাটার আসলে মানে সাধারণত ধরেন এটার যে বাংলাটা করা হয় এটা হয়তো গ্রিক ট্র্যাডিশন থেকে আসছে আর কি, সিনক্রেটিজমের ধারণা। তো সিনক্রেটিজম নিয়ে একটা মেজর ডিবেটটা হচ্ছে এটা যে ধরেন বাংলার যে ধরেন মুসলমান সমাজ, বাংলার মুসলমান সমাজের সঙ্গে হিন্দু সমাজের সম্পর্ক, তো সেই সম্পর্কটা কি সংমিশ্রণমূলক নাকি সেটা সবসময় আলাদা ছিল? আপনি ধরেন বিভিন্ন ধরনের ন্যারেশন দেখতে পাবেন। যেমন ধরেন আমরা যদি 19 শতকের যে ভদ্রলোক সমাজ ছিল তাদের বয়ানগুলো যদি দেখি, ধরেন বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, হ্যাঁ, তাদের অনেক ধরনের বয়ান আছে, বা আবুল ইভেন 20 শতকে সৈয়দ মুজতবা আলী। এক ধরনের বয়ান আছে যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কোনো একটা জলচল ভেদ ছিল সবসময়, মানে কখনোই দুই সম্প্রদায় পরস্পরের ধরেন সংস্কৃতি, পরস্পরের ঐতিহ্য, পরস্পরের বিদ্যা এবং কলা, এইগুলো সম্পর্কে তাদের কোনো ধরনের আদান প্রদান গভীরভাবে ঘটে নাই। ফলে যদিও প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে এই দুই সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করেছে একই সামাজিক পরিসরে, কিন্তু কোনো ধরনের মানে একটা সংশ্লেষণ, জ্ঞানের সংশ্লেষণ বলেন, সাংস্কৃতিক সংশ্লেষণ বলেন, যেটার মধ্যে দিয়ে একটা অখণ্ড জাতীয় সমাজ গড়ে উঠতে পারত, সেটা গড়ে ওঠেনি। এই আলোচনাটা অনেকেই করেছেন, সেটা রবীন্দ্রনাথ থেকে সৈয়দ মুজতবা আলী, এরকম অনেকে করেছেন। কারণ এটা হচ্ছে এক ধরনের বয়ান। আবার আরেক ধরনের বয়ান আমরা অন্য জায়গা থেকে পাই, যে বয়ানটা হচ্ছে যে মানে হিন্দু এবং মুসলমানদের মধ্যে আসলে এই অঞ্চলে যে মুসলমান যারা ছিল তারা হিন্দু সংস্কৃতির মধ্যে এতটাই গভীরভাবে মিশ্রিত হয়ে গেছে বা আত্মীকৃত হয়ে গেছে যে তাদের সংস্কৃতিটা আসলে হিন্দু সংস্কৃতিরই অংশ। এই বয়ানটা কারা দিত? এই বয়ানটা কিন্তু কয়েকটা জায়গা থেকে আসছে। একটা আসছে যে ধরেন এক ধরনের ন্যাশনালিস্ট বয়ান, ধরেন এক ধরনের মানে 19 শতকের বাঙালি রেনেসাঁ থেকে যে ন্যাশনালিজমটা বের হয়ে আসছে সেখানে এটার একটা বয়ান আছে। সেকেন্ড, এই বয়ানটা কিন্তু ইসলামিক রিভাইভালিজমের ভেতর থেকেও আসছে। আপনি যদি ধরেন মানে ইসলামিক রিভাইভালিস্ট যারা ধরেন এই বাংলার ইতিহাস লিখেছে যারা, তাদের অনেকে কিন্তু এই আলাপটা দিয়েছেন যে, এবং শুধু মানে এটা শুধুমাত্র যারা বই লিখছে তারা না, ধরেন এখানে যে রিফর্মিস্ট মুভমেন্টগুলো হয়েছে, ফারাইজি আন্দোলন থেকে শুরু করে যে রিফর্মিস্ট মুভমেন্টগুলো হয়েছে, সেখানে কিন্তু এই যে এখানকার যে মানে দেশীয় যে রসম, এই রসমের ক্রিটিক করে কিন্তু সেখানে আপনার এই রিফর্মিস্ট মুভমেন্টগুলো আসছে। তো সেখানে একটা মূল প্রস্তাবই ছিল বা মূল একটা অনুমানই ছিল এটা, যেখানকার যে মুসলমান সমাজ তারা যেই ধরনের রসম রেওয়াজের মধ্যে অভ্যস্ত হয়েছে সেটা হচ্ছে শিরক এবং বেদাত, এবং সেই শিরক বেদাতগুলো হচ্ছে যে মূলত হিন্দু সমাজের সংস্পর্শে থেকে তারা পাইছে, এবং সেটারই কিন্তু কন্টিনিউশন আমরা পাকিস্তান আমল পর্যন্ত দেখতে পাই বা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের যে সাংস্কৃতিক যে ধরনের প্র্যাকটিসগুলো মুসলমানদের মধ্যে আছে সেটা একেবারেই ইসলাম বহির্ভূত, এবং সেটাকে তাহলে একটা নেগেটিভ অর্থে তারা সিনক্রেটিজম হিসেবে শনাক্ত করতেছে। ঠিক আছে, এটা আইয়ুব খানের বয়ানে যেরকম আমরা পাচ্ছি ধরেন মানে পাকিস্তান আমলের ডিক্টেটর, সেরকম এখনকার দিনেও আমরা ধরেন আমাদের ইসলামের যে বিভিন্ন ফেরকাগুলো আছে সেখানে কিন্তু অনেকেই এই ধরনের কথাবার্তা বলেন। অর্থাৎ এখানে একটা মেজর প্রশ্ন হচ্ছে যে রসম যেটা বা মানে আমাদের স্থানীয় যে সাংস্কৃতিক যে ধরেন পরিগঠনগুলো ঘটছে সেটাকে আসলে কোন দৃষ্টিতে দেখা হবে, হ্যাঁ, এটা একটা মেজর প্রশ্ন। ফলে সিনক্রেটিজম কথাটা কিন্তু খুব নেগেটিভভাবে মানে প্রয়োগের অনেক উদাহরণ আছে। এই সিনক্রেটিজম নিয়ে এই কারণে একটা বিশাল ডিবেট আছে, এবং আপনারা যেহেতু আমি যেটা বললাম যে আমাদেরকে একটু এই বিষয়গুলো নিয়ে যারা চর্চা করে, যেমন টনিক স্টুয়ার্ট, কার্ল আর্নস্ট, তারা বাংলার ইতিহাসে সিনক্রেটিজমের নিয়ে আলাপ করছে, এবং তারা বলতেছেন যে সিনক্রেটিজমটা একটা প্রবলেম্যাটিক একটা মেটাফর, এটাকে ইউজ করা উচিত না। তারা বলতেছে যে যখন আলাউল বা ধরেন আপনার আলী রজা, তারা যখন এক ধরনের নিরঞ্জন সন্ন্যাসী বা ধরেন ভক্তি তত্ত্ব, প্রেম বা ব্রহ্ম
এই ধরনের শব্দ যখন তারা ব্যবহার করেন, বা এই যে চতুর্দশ ভুবনের কথা আমাদের এই রুমি দেখালেন, এই ধরনের যে ধারণাগুলো যখন তারা ব্যবহার করতেছে, তখন সেটাকে সিনক্রেটিজম আকারে দেখা উচিত না, সেটাকে আপনার এক ধরনের ফাংশনাল ইকুইভ্যালেন্স, আমি কিন্তু ফাংশনাল ইকুইভ্যালেন্সের কথাটা আপনাদেরকে ব্যাখ্যা করলাম, যে কোনটা দিয়ে কাজ চালানো যাবে, এই দেশি ভাষায় যে কোন ধারণা দিয়ে কাজ চালানো যাবে, যেটা দিয়ে আমি অরিজিনাল ধারণাটাকে বোঝাতে পারবো, এটা হচ্ছে তাদের ধারণা। তো তারা হচ্ছে সিনক্রেটিজম ধারণাটাকে তারা খারিজ করতে চাচ্ছেন আর কি, ঠিক আছে। তো আমরা ধরেন এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম যে সিনক্রেটিজম ধারণাটাকে আমরা কীভাবে দেখব, যে সিনক্রেটিজমটা আসলে মানে আমি যেটা বললাম যে ন্যাশনালিস্ট যে ধারণাটা আসছে আমাদের, ধরেন সাউথ এশিয়ান যে ন্যাশনালিজম, এটা সবচেয়ে ডমিনেন্ট ভার্সন হচ্ছে যে কংগ্রেসের যে ন্যাশনালিজম। তো কংগ্রেসের ন্যাশনালিজমের মূল প্রতিপাদ্যটা ছিল যে মানে হিন্দু মুসলমান মিলনের একটা সুনির্দিষ্ট মানে ধরন তারা মানে প্রস্তাব করেছিলেন। এবং সিনক্রেটিজম নিয়ে যে আলোচনাগুলো ভারতে একটু লিবারেল ন্যাশনালিস্ট যে ধারা থেকে দেখা যায়, সেখানে তাদের সিনক্রেটিজমের মূল ধারণাটা হচ্ছে যে এখানকার যে মুসলমান সমাজ তারা কতটুকু ভারতীয় সংস্কৃতির মধ্যে আত্মীকৃত। যখন তারা এই কথা বলে, তখন আবার ভারতীয় সংস্কৃতিকে আবার তারা একটা সুনির্দিষ্ট উচ্চবর্ণীয় বা এক ধরনের একটা ধরন অনুমান করে তারপরে তারা ওই আলাপটাতে ঢুকে, যে আসলে ভারতের মুসলমানদের ধরনটা কীরকম হবে। যেমন একটা আলাপ আছে যে ভারতের মুসলমানরা হবে হিন্দু মুসলমান, মানে তারা মুসলমান বটে কিন্তু তারা হিন্দু ইন দ্য সেন্স যে তাদের কালচারের মধ্যে মানে এক ধরনের ইন্ডিক মানে ইনফ্লুয়েন্স থাকবে। তো এগুলো আসলে অনেক বিতর্ক, মানে আমি এটা বিতর্কের একটা মানে বিশাল গভীর জঙ্গলে আমরা এখন প্রবেশ করতে পারবো না। তো আমি যে জায়গাটা বলতে চাই যে সিনক্রেটিজমের ধারণাটাকে আমাদেরকে একটু বিতর্কের জায়গা থেকে আসতে হবে, যে সিনক্রেটিজমের কয়েক ধরনের রেটরিক আছে বা ডিসকোর্স আছে, সেইটার সঙ্গে আমাদেরকে কিন্তু একটু বিতর্কের জায়গা থেকে আমাদেরকে বিবেচনা করতে হবে। আরেকটা ধারণা হচ্ছে যে কসমোপলিসের একটা ধারণা আমরা দেখতে পাচ্ছি আজকে, যে এই যে কসমোপলিটান বেঙ্গল। আমি সকালের আলোচনাটা শুনতে পারি নাই, আর সেখানে মেহেদি হাসান এবং আরও একজন আলোচক ছিলেন যারা আলোচনা করেছেন। তো সেই আলোচনাটা অধ্যাপক শাহনেওয়াজ তিনিও আলোচনা করেছেন, তো সেটা আমার পক্ষে শোনা হয় নাই। তো এখন আমি এই জায়গাটা নিয়ে একটু ছোটো কথা বলবো, দু একটা কথা বলবো। আর আরেকটা কথা বলবো যে হিন্দু মুসলমান এই সম্পর্ক, ধরেন আমি যদি বলি যে 19 শতকে এসে সাংস্কৃতিক লেনদেন, এটা বাংলা এই সেশনের টাইটেল, যে 19 শতকে আধুনিক যে বাংলা, সেখানে কী ধরনের সাংস্কৃতিক লেনদেন হয়েছে। তো লেনদেন আমি এখানে ধরেন ওই যে কার সঙ্গে কার লেনদেন হচ্ছে, একটা হচ্ছে যে হিন্দু সমাজ এবং মুসলমান সমাজের মধ্যে লেনদেন। আবার রুমি যেটা উল্লেখ করতেছিলেন যে মুসলমানদের যে বিভিন্ন ফেরকা আছে সেগুলোর মধ্যে কী ধরনের লেনদেন হয়েছে সেটা। আর থার্ড হচ্ছে যে ধরেন কলোনিয়াল যে মডার্নিটি, কলোনিয়াল যে জ্ঞান কাণ্ড বা এনলাইটেনমেন্ট, সেটার সঙ্গে আসলে কী ধরনের মানে লেনাদেনা ঘটতেছে। এখানে একটা বিষয় আমরা একটু প্রথমে বলি, এই আলাপগুলো নিয়ে পরে আমরা আরও সেমিনার করা যাবে। যেমন ধরেন যে এই আলাপটা এখন খুব মানে এই কথাটা এখন খুব প্রচলিত, যে ধরেন হিন্দু যে আইডেন্টিটিটা, এই আইডেন্টিটিটা উপনিবেশিক সময় হচ্ছে যেটা নির্মিত হয়েছে, এর আগে হিন্দু আইডেন্টিটি বলে কিছু ছিল না। এটা এই প্রস্তাবটা অনেকের মানে অনেক বিদেশি গবেষকের চিন্তার মধ্যে পাওয়া যায় যে আসলে হিন্দু বলে একটা আইডেন্টিটি, সেটা আসলে উপনিবেশ পূর্ব সময় ছিল না। কিন্তু আমি এখানে জাস্ট ছোটো করে এটা বলে রাখবো যে এটার বিপরীতেও অনেক গবেষকের আলাপ আছে। যেমন আমি ধরেন যে ডেভিড লরেন্সেন, কুমকুম চ্যাটার্জি, হ্যাঁ, এরকম মানে বেশ অনেকে, এই রিচার্ড কিং, এ ধরনের অনেকে যে আলাপটা দেখাইছে, বা সিনথিয়া ট্যালবট, তারা যেটা দেখিয়েছেন যে প্রাক ঔপনিবেশিক জমানাতেও হিন্দু আইডেন্টিটিটা ইতিমধ্যেই, ধরেন বিশেষ করে মোগল আমল থেকে হিন্দু যে পরিচয়, এটা একভাবে কিন্তু নির্মিত হয়ে গেছে। এবং তখন হচ্ছে যে হিন্দু মুসলমান এই দুইটা পরিচয়ের মধ্যে সম্পর্ক কীরকম হবে সেটা নিয়ে ধরেন একটা হয়তো মানে একটা টানাপোড়েন, এক ধরনের বিবেচনা হয়তো সেই সময় চিন্তাবিদরা করতে হয়েছে। তো তাহলে এই যে হিন্দু এবং মুসলমান এই ব্যাপারটা কিন্তু প্রাক ঔপনিবেশিক থেকে উপনিবেশিক সময় এসে শিফট কীভাবে হয়েছে সেটা নিয়ে আমাদেরকে কিছু আলোচনা করতে হবে। যেমন ধরেন আমাদের এখনকার সময় আমরা যে একটা বড় আলোচনা করি, যেমন সাম্প্রদায়িকতার উদ্ভবটা কোন সময় হয়েছে। তো একটা বড় অংশের একটা বড় ধরনের বা প্রধান একটা প্রস্তাব হচ্ছে যে সাম্প্রদায়িকতার উদ্ভব ঘটছে কোন সময়, ব্রিটিশ আমলে বা কলোনিয়াল আমলে, অর্থাৎ ব্রিটিশরাই এখানে ধরেন ডিভাইড অ্যান্ড রুল এটা প্রচলন করার মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতা রচনা করছে। কিন্তু এটা এই প্রস্তাবটার অনেক ধরনের সমস্যা আছে। এই প্রস্তাবটার সমস্যাটা এই কারণে আছে যে ধরেন প্রাক ঔপনিবেশিক সময়ে এখানে সাম্প্রদায়িকতার নমুনা পাওয়া যায় কি না, বা সেটার পরিগঠনটা কেমন ছিল, সেটার ধরেন কনফিগারেশনটা কেমন ছিল, হ্যাঁ, সেটা নিয়ে ধরেন অনেক গবেষণা করার প্রয়োজন আছে। এবং সেটা ধরেন মানে সিনথিয়া ট্যালবট থেকে শুরু করে, বা আমাদের ধরেন আমরা যদি শাহ ওয়ালিউল্লাহর আলাপগুলো দেখি, বা ওই সময় ধরেন আসলে যেমন শাহ ওয়ালিউল্লাহর আমলে শাহ ওয়ালিউল্লাহর যে সাহিত্য আছে সেখানে আসলে বিভিন্ন জাতি, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক, সেটাকে তিনি কীভাবে বিবেচনা করতেছেন,
এরকম আমাদেরকে এই বিতর্কগুলো করতে হবে। আমাদের যেমন ধরেন ইসলামী সাহিত্যের যে বিশাল পরিমণ্ডল আছে, সেখানে যদি আমরা দেখি যে আখলাক লিটারেচার, আদব লিটারেচার, আবার এই উপমহাদেশে ছিল দিন পানাহি বলে একটা ডক্ট্রিন ছিল। সেই এটা সম্ভবত এটা জিয়াউদ্দিন বারানি সম্ভবত এটা নিয়ে তার যে গ্রন্থটা আছে সেটার মধ্যে পাওয়া যাবে। তো এগুলোর মধ্যে কিভাবে আসলে আন্তঃসাম্প্রদায়িক সম্পর্ক বা ট্র্যাডিশন সম্পর্ক সেটাকে কীভাবে বিবেচনা করা হয়েছে। হ্যাঁ, আপনারা মুজাফর আলমের গ্রন্থে সেটা নিয়ে কিছু আলোচনা পাবেন, যে মুজাফর আলম দেখাচ্ছেন যে এই অঞ্চলে এক ধরনের লিটারেচার ছিল যেখানে হয়তো হিন্দু মুসলমান সম্পর্ক, অর্থাৎ হিন্দুরা তো সেখানে একটা প্রজা বা একটা প্রজার মানে সমাজ বা একটা বিশাল বড় একটা মানে কমিউনিটি যেটা শাসিত হচ্ছে মুসলমান সুলতানদের অধীনে। তো সেই কমিউনিটির সঙ্গে ধরেন ইসলামের সম্পর্কটা কেমন হবে সেটা নিয়ে ধরেন জিয়াউদ্দিন বারানিদের এক ধরনের ন্যারেশন ছিল, যেটা হচ্ছে কিছুটা ধরেন অ্যাডভার্সারিয়াল। আপনারা সেটা আকবরের সময় বিশেষ করে বা আকবর বা তারা শুধু জাহাঙ্গীর মানে আপনার আওরঙ্গজেব, সেটা নিয়ে এক ধরনের একটা আলাপ হাজির আছে যে আকবর থেকে কিভাবে ধরেন আওরঙ্গজেবে এসে সেটা শিফট হচ্ছে। এটা একটা ন্যারেশন আছে, যেটা হয়তো বা ভারতীয় ন্যাশনালিস্ট হিস্টোরিওগ্রাফি সেটার মধ্যে এই ধরনের একটা ন্যারেশন আছে। আরেকটা হচ্ছে যে ধরেন মুজাফর আলম যেটা দেখিয়েছেন যে আখলাক লিটারেচারের মধ্যে তিনি যেটা দেখাইছেন যে একটা ভিন্ন ধরনের সাহিত্য রচিত হয়েছিল, যেই সাহিত্যের মধ্যে এই আন্তঃসাম্প্রদায়িক যে সম্পর্ক সেটাকে অনেক বেশি উদার, অথবা একটা কেন্দ্রীয় ধারণা ছিল আদলের ধারণা। ঠিক আছে, আদলের ধারণা সম্পর্কে আপনারা হয়তো জানেন যে আদল এবং ইনসাফ এই ধারণাগুলো আমরা কোথায় পাই? আমাদের বাংলার ইতিহাসকে এই আদল এবং ইনসাফের ধারণার কোনো ভূমিকা আছে কি? আপনারা যদি বাংলার আরবি ফার্সি যে এপিগ্রাফি আছে, শিলালিপিগুলো আছে, সেখানে আপনারা যদি দেখেন, আপনারা এটা একটা গবেষণার কাজ হতে পারে যে বাংলার আরবি ফার্সি শিলালিপিতে বিশেষ করে প্রি মুঘল আমলে বা মুঘল আমলে যদি ইনক্লুড করেন, সেখানে আদল এবং ইনসাফের ধারণাটা কীভাবে হাজির আছে। যেমন আলাউদ্দিন হোসেন শাহের যে ইনস্ক্রিপশনগুলো আছে সেখানে আদলের ধারণাটা আছে খুব, মানে বিশেষ করে যখন পিস টাইম বা যখন ধরেন শান্তির সময় ছিল, সেখানে আদলের ধারণাটা কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইনস্ক্রিপশনের মধ্যে সেটা আছে। হ্যাঁ, আবার আমি যদি জাফর খান গাজীর যে ত্রিবেণী ইনস্ক্রিপশনটা দেখি, সেখানে হয়তো দেখবে একটা বেশি অ্যাডভার্সারিয়াল সম্পর্ক, মানে হিন্দু মুসলমানের মধ্যে বা কাফির বলে যাদেরকে সম্বোধন করতেছেন তাদের সঙ্গে তার একটা অ্যাডভার্সারিয়াল সম্পর্ক। তো এগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে যে আসলে আমরা কোন ধরনের আর্কাইভ থেকে কোন ধরনের মানে ইনফারেন্সগুলো ড্র করব। তো সেই আর্কাইভগুলো নিয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে আর কি। কলোনিয়াল আমল নিয়ে আমি এখন কয়েকটা কথা বলে আমি ধরেন এখানে শেষ করব। সেটা হচ্ছে যে ধরেন কলোনিয়াল আমল নিয়ে আমাদের রুমি যেটা বলেছেন সেটা হলো কি, যে কলোনিয়াল আমলে এখানে দুই ধরনের মডার্নিটি তৈরি হয়েছে এবং সেটা ধরেন ফোর্ট উইলিয়ামের মধ্যে সেটা ধরেন একভাবে রূপ লাভ করেছে আর কি। তো আমার মনে হয় যে এখানে আমাদের একটা ইন্টারেস্টিং গবেষণার জায়গা হতে পারে। মানে আমি ধরেন আজকে কোনো গবেষণার ফলাফল উপস্থাপন করছি না, কারণ মানে এগুলো নিয়ে আমাদের সবাইকে আসলে কাজ করতে হবে। গবেষণার অনেক মানে টপিক আছে যেগুলো নিয়ে কাজ করা জরুরি, এবং সেটা আমাদেরকে পদ্ধতিগতভাবে যথেষ্ট অবহিত হয়ে এবং যেই লিটারেচারগুলো আছে, যেই মানে সেকেন্ডারি লিটারেচার যে আর্কাইভটা আছে সেটার সঙ্গে এনগেজ করে এবং প্রাইমারি যে সোর্সগুলো আছে সেগুলোকে ব্যবহার করে আমাদেরকে গবেষণার মধ্যে আসতে হবে। এখানে ধরেন একটা মানে আমার মনে হয় যে প্রথম যে মানে একটা আমাদের প্রশ্নটা মানে এইভাবে ফর্মুলেট করা যেতে পারে যে এটা খুব স্পষ্ট যে প্রাক ঔপনিবেশিক সময়ে ধরেন যেই বাংলা ছিল সেটার একটা সুনির্দিষ্ট বিশ্ববিখ্যাত ছিল, মানে বিশ্ব সম্পর্কে বা দুনিয়া সম্পর্কে তার একটা সুনির্দিষ্ট কিন্তু একটা ম্যাপিং ছিল, যেটাকে ধরেন কসমোপলিটান বেঙ্গল বলতে তারা আমাদের আয়োজকরা কী বুঝেছেন আমি সেটা সকাল আলোচনাটা শুনি নাই, কিন্তু এর আগে কিছু সেমিনারে সম্ভবত তারা এই আলোচনা করছিলেন যে শুধুমাত্র ব্রিটিশ বা ইউরোপীয় ট্র্যাডিশনের আগমনের পরেই এখানে যে একটা ধরেন নতুন একটা বিশ্ববিখ্যা গড়ে উঠছে বা একটা গ্লোবাল বা ইউনিভার্সাল একটা ইমাজিনারি গড়ে উঠছে সেটা না, বরং এর আগেও যেমন তারা একটা আলোচনা করছেন যে শাহ ওয়ালিউল্লাহর সময় কীভাবে এখানে একটা এনলাইটেনমেন্ট হয়েছে, এই ধরনের প্রস্তাবনা আমরা এই আলোচনাটায় পাইছি। এবং সেটা তো খুব স্পষ্ট যে মানে এটা খুব স্পষ্ট বিষয় যে প্রাক ঔপনিবেশিক যুগে এখানকার সমাজে বিশ্ব সম্পর্কে এবং বিশ্বের যে মানচিত্র এবং বিশ্বের যে ধরেন ভূ রাজনীতি বা মানে ভূ কাঠামো সেটা সম্পর্কে এক ধরনের বিশ্ববিখ্যাত ছিলই। আমার মনে হয় এটা একটা আমাদেরকে ইনভেস্টিগেট করা জরুরি যে আসলে প্রাক ঔপনিবেশিক যুগে বিশ্ববিখ্যাতটা কেমন ছিল এবং সেখানে কসমোপলিটানিজম যেটা তারা বলতেছেন সেটা কীভাবে উদয় হয়েছে। যেমন ধরেন আলাউলের যে এই যে সেকান্দার নামা,
সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ধরেন গ্রিক ট্র্যাডিশন বলেন, হ্যাঁ, তারপরে ধরেন পার্সিয়ান এবং ধরেন এশিয়া যে বিশাল অঞ্চল, সেটা সম্পর্কে কিন্তু আলাউলের রচনার মধ্যে সেটা এসে যাচ্ছে, সেটা অনুবাদের মধ্যে দিয়ে আসতেছে বটে, কিন্তু আলাউল যদিও একটা আরাকানের যেটা একটা ছোট একটা রাজ্য, সেই রাজ্যে তিনি একজন কবি বটে, কিন্তু তার যে বিশ্ববিখ্যাত সেটা অনেক প্রসারিত, কারণ তিনি অনেকগুলো ভাষা জানেন এবং তিনি নিজে আফগান বংশোদ্ভূত, যেটা আমাদের থিমুদুবের দেখাইছেন, কিন্তু তিনি কিন্তু মাল্টিপল ট্র্যাডিশনের সঙ্গে তিনি এনগেজ করতেছে, সেটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে পার্সিয়ান যে ধরেন লিটারেচার আছে, সেটা পার্সিয়ান যে ধরেন ন্যারেটিভ লিটারেচার, এবং একই সঙ্গে উত্তর ভারতীয় যে সাহিত্য আছে, সব কিছুর সঙ্গে কিন্তু আলাউল তার সাহিত্যের ভেতরে সব কিছুকে নিয়ে আসতেছেন, ফলে তার একটা বিশাল বড় একটা বিশ্ববিখ্যাত আছে। আরেক ধরনের কসমোপলিটানিজম আমাদেরকে উল্লেখ করতে হবে, আলাউলের যে কসমোপলিটানিজম, যেটা আহমদ সাফা বলছেন যে আসলে ওই আলাউলদের যে কসমোপলিটানিজম, এটা ছিল একান্তই রাজসভা কেন্দ্রিক, এটা আহমদ সাফার প্রস্তাবনা যে আলাউলরা যেহেতু রাজসভায় খুবই বিদগ্ধ একটা সমাজের মধ্যে তারা তাদের সাহিত্য রচনা করছেন মূলত রাজাদের মনোরঞ্জনের জন্য, ফলে তাদের বিশ্ববিখ্যাত একটা এলিট, বাঙালি মুসলমানদের মধ্যে একান্তই এলিট, অতি উচ্চশিক্ষিত, অতি বিদগ্ধ একটা অংশের মধ্যকার চর্চা মাত্র। এটা সত্য কিনা বা এটাকে এই প্রস্তাবটা পুরোপুরি সঠিক কিনা সেটা একটা বিশ্লেষণের বিষয়, কিন্তু আরেক ধরনের কসমোপলিটানিজম আমাদেরকে উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে যেটাকে বলা যেতে পারে, আপনি যদি ফোক শব্দটাকে অ্যাকসেপ্ট করেন, ফোক কথাটা জার্মান ভাষায় যেটা বোঝায় সেটা হলো যে ধরেন পিপল, জাতীয়, যেমন সলিমুল্লাহ খান হচ্ছে ফোক কথাটার বাংলা লোকনা করে জাতীয় এইভাবে অনুবাদ করেন আর কি। কাজেই ফোক সাহিত্য বলতে আসলে বা ফোকলোর বলতে শুধুমাত্র ধরেন অর্থাৎ একেবারে অন্তজ নিম্নবর্গীয় মানুষের ওরাল কালচার, যেটা আসলে একেবারে অশিক্ষিত। আহমদ শরীফের আলোচনা আপনি মাঝে মধ্যে পাবেন, যদিও আহমদ শরীফ আমাদের সবচেয়ে মূল্যবান একজন সামাজিক ইতিহাসবিদ বা সাংস্কৃতিক ইতিহাসবিদ, আমাদের কিন্তু সাংস্কৃতিক ইতিহাসবিদ বলতে আহমদ শরীফের সমান খুব কম মানুষই আছে, কিন্তু আহমদ শরীফের যে চিন্তা, সেখানে দেখা যাচ্ছে যে তিনি বাঙালি মুসলমান যে ধরেন যে সমাজ যেটা ছিল, তাদের যে ফোক যে ধরেন চর্চাগুলো, সেগুলোকে তিনি মূলত তাদের অশিক্ষারই একটা সিমটম আকারে তিনি ব্যাখ্যা করছেন বেশি পরিমাণে। তবে এখানে ধরেন আমাদের কয়েকটা জায়গায় তার সাথে আমরা দ্বিমত করতে পারি। একটা হচ্ছে যে আমাদের এখানে যে ফোক বলতে যেটা চালু আছে আর কি, হ্যাঁ, ফোক কথাটার যে চর্চাগুলো হয়েছে, এটা তো ঔপনিবেশিক সময় উপনিবেশী ধরেন গ্রিয়ারসন, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, তাদের পরে ধরেন দীনেশচন্দ্র সেন, জসীমউদ্দিন, তাদের হাতেই তো আমাদের ফোক নিয়ে চর্চাটা শুরু হয়েছে, হ্যাঁ। তো সেটার খুব গুরুত্বপূর্ণ একটা প্রগতিশীল বা ইনক্লুসিভ বলেন বা পপুলার একটা দিক আছে, যে জনসাধারণের সংস্কৃতিকে তারা লিখিত মাধ্যমের মধ্যে নিয়ে এসে সেটাকে এক ধরনের নতুন ধরনের সঞ্চালনের শর্ত তৈরি করছে। আরেকটা দিক হলো যে এটা একই সঙ্গে সংস্কৃতির ভিতরে কিন্তু স্তরায়ন করতেছে, যে কোনটা ধরেন উচ্চ সংস্কৃতি এবং কোনটা ধরেন নিম্ন সংস্কৃতি, সেটা একটা স্তরায়ন করতেছে। তো এই ফোক এবং ফোকের যে কসমোপলিটানিজম, সেটা নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, সেখানে ধরেন দুই তিনটা কথা বলতে হবে। একটা হচ্ছে যে ফোক বলতে বা আমাদের যে ফোক কালচার, যেটা যেমন হাতের তাই, এটার অনেক ধরনের হয়তো ফোক ভার্সন ছিল, সেটার একটা প্রথম যে প্রস্তাবনা, সেটা হচ্ছে যে এটা লোকাল কোনো বিষয় না। যেমন ধরেন লালন ফকিরকে নিয়ে অনেকে বলে যে লালন ফকির কুষ্টিয়ার একটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছিলেন, তিনি কীভাবে এত কিছু চিন্তা করে ফেলছেন। এটা ধরেন আহমদ সাফাই আলোচনাটা করছেন যে তিনি এত প্রত্যন্ত অঞ্চলে নিজের মনের আগুন দিয়ে তিনি এমন একটা বড় কাণ্ড ঘটিয়ে ফেলছেন। কিন্তু প্রথমেই আমাদেরকে যেটা বিবেচনা করতে হবে যে আসলে আমাদের তথাকথিত যে ফোক যে লিটারেচার, সেটা কোনো লোকাল ঘটনা ছিল না, সেটা সবসময় একটা কসমোপলিটান বিষয় ছিল। যেমন আমি ধরেন নিজাম ডাকাতের পালা বলে একটা পালা, এটা দীনেশচন্দ্র সেন সংকলন করছেন, এটা ময়মনসিংহ গীতিকাতে বা পূর্ববঙ্গ গীতিকাতে। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই যে আপনার নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে যে লোক কাহিনী আছেন, যে তিনি একজন ডাকাত ছিলেন, ডাকাত থেকে তিনি আউলিয়া হয়েছেন, এই কাহিনীর যে স্ট্রাকচারটা, সেটা আমরা দেখছি সেটা ইন্দোনেশিয়াতেও আছে, আবার সেটার স্ট্রাকচারটা আমরা দেখতেছি যে ধরেন মধ্য এশিয়াতে বা পশ্চিম এশিয়াতেও আছে। তো যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফোক ব্যাপারটা, এটা নিজস্ব একটা কসমোপলিটানিজম বা একটা নিজস্ব একটা রিজিওনাল একটা ব্যাপ্তি আছে, যেটা অনেক বড় ব্যাপ্তি, সেটা শুধুমাত্র খুবই লোকাল, খুবই ধরেন অজ্ঞ এবং নিরক্ষর মূর্খ মানুষের স্থানীয় কল্পনার, আজগবি কল্পনার বিষয় না। আরেকটা যেটা ঘটনা, সেটা হচ্ছে যে এই ওরালের সঙ্গে রিটেনের সম্পর্কটাকে আমাদের বিবেচনা করতে হবে। যখন আমরা ফোকলোর নিয়ে বিবেচনা করি, তখন আমাদের কিন্তু এই শুধুমাত্র মানুষের মুখ থেকে আসতেছে, ধরেন এখানকার যে ধরেন ফকির আছে, যারা দরবেশ আছে, যারা বাউল আছে, হ্যাঁ, বয়াতি আছে, তাদের যে ধরেন সাহিত্য বা তাদের যে ধরেন রচনা
রচনা, সেটা কিন্তু শুধুমাত্র ওই যে মুখের এবং মানুষের অজ্ঞ কল্পনার উৎপাদন সেটা কিন্তু না, সেটার মধ্যে কিন্তু রিটেন আর্কাইভের সঙ্গে সেটার একটা গভীর সংযোগ আছে। এই বিষয়টা আমাদেরকে বিবেচনা করতে হবে। তো এখান থেকে আমি যে বিষয়টা প্রস্তাব যেটা তুলতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রাক ঔপনিবেশিক যুগে কসমোপলিটানিজমের বিভিন্ন ধরন ছিল, যেটা একটা হচ্ছে যে একটু হয়তোবা যে আলাউলদের মধ্যে যে এই ধরনটা একভাবে দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, আলাউলের যে সিকান্দার নাম, আলাউলের যে বিরাট প্রসারিত বিশ্ববিখ্যাত, সেটা একরকম যেমন আছে, আবার যেটাকে আমরা নিম্নবর্গীয় মৌখিক সাহিত্য, হ্যাঁ, ফোক সাহিত্য ইত্যাদি বলতেছি, সেটার একটা আলাদা কসমোপলিটান একটা কাঠামো বা পরিবর্তন ছিল। এখন উপনিবেশিক যুগে এসে এই 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 যে ধরেন মানে কসমোপলিটানিজম, সেটার মধ্যে কী ধরনের শিফট আসছে এবং সেই শিফটের মধ্যে আন্তঃসম্প্রদায় সম্পর্ক এবং লেনদেন, এটার মধ্যে কী ধরনের রূপান্তর আসছে, সেটা কিন্তু আমাদের মধ্যে খুবই একটা মানে এটা একটা মৌলিক প্রশ্ন। ফোর্ট উইলিয়ামের যে ধরেন এই যে ধরেন ভাষা কেন্দ্রিক যে একটা পুনর্গঠন ঘটছে, সেখানে একটা বিষয় বলতে হবে যে আসলে ফোর্ট উইলিয়াম মানেই শুধুমাত্র যেটা প্রচলিত ন্যারেটিভ, যেটা রবীন্দ্রনাথ বলছেন যে সাহেব এবং পাদ্রী মিলে বাংলা ভাষাকে এক ধরনের তৎসম কেন্দ্রিক এক ধরনের সংস্কার করছেন, যার ফলে বাংলা সাহিত্যের এবং ভাষার সঙ্গে সাধারণ মানুষের একটা বিচ্ছেদ ঘটে গেছে। সেটা কিছু অংশে সত্যি, তবে সেটা একেবারে একমাত্রিক এবং ধরেন একরৈখিকভাবে আমরা মানে বুঝতে গেলে একটু সমস্যা হবে। কারণ আমরা দেখবো যে ধরেন রাম বসুর মতো যারা ছিলেন, হ্যাঁ, তাদের সাহিত্য অথবা যেটা আমাদের যেমন রকমনু এই ইসলামিক বেঙ্গলের আরেকটা আলোচনায় তিনি উল্লেখ করছিলেন যে ধরেন বিদ্যাসাগরও যখন মানে বিদ্যাসাগর তো অত্যন্ত সংস্কৃতবহুল গদ্য লিখতেন, কিন্তু বিদ্যাসাগরও যখন একটা পপুলার গদ্য লিখতেছে, স্যাটারিক্যাল গদ্য লিখতেছেন, সেখানে তিনি কিন্তু ওই আরবি ফার্সি বনাম সংস্কৃতির যে একটা ধরেন একটা বাইনারি তৈরি করা হচ্ছে, সেটার কিন্তু তিনি তখন মান্য করছেন না। তিনি কিন্তু তখন পপুলার যে ভাষা সেটার মধ্যে তিনি কিন্তু ব্যবহার করতেছেন। ফলে ফোর্ট উইলিয়াম এরকম একটা একরৈখিক এবং একমাত্রিক কোনো ঘটনা বা ছেদ নিয়ে আসছে কিনা, এটা একটা বিচারের বিষয়। এবং একই সঙ্গে আমি যেটা উল্লেখ করলাম যে সংস্কৃতায়নটা এর আগে থেকে একভাবে জারি ছিল, যেটা আলাউলের মধ্যে আমরা দেখতেছি। আলাউল এবং ভারতচন্দ্রের সাহিত্যকে যদি আপনি তুলনা করেন, দেখবেন যে বা দৌলতজির বাহরাম খানের লাইলি মজনু যদি আপনি পড়েন, সেখানে কোন কোন জায়গায় তিনি সংস্কৃত বেশি ব্যবহার করতেছেন, হ্যাঁ, দেখা যাবে যে অনেক জায়গায় তার সংস্কৃত বেশি আর আমাদের রাম বসুর মধ্যে আরবি ফার্সি বেশি। ফলে এগুলো ধরেন আমাদেরকে মানে অনেক বিবেচনা করতে হবে। এখন আমি ধরেন এখানে একটা যেটা ইন্টারেস্টিং ঘটনা, এই আমি যদি কসমোপলিটানিজমের কথা বলি, কসমোপলিটানিজম সবসময় একটা কেবলা থাকে। মানে কসমোপলিস বলতে কী বোঝায়, যে একটা বিশ্বনগর বা একটা বৈশ্বিক একটা পরিসর তৈরি হওয়া। তো সেটার কিন্তু সবসময় একটা কেবলা থাকে, তাই না? আজকে যেরকম আমরা একজন মানে পশ্চিমের একজন মানে বড় অধ্যাপক, যিনি ধরেন একটা বড় বিশ্ববিদ্যালয়ে তিনি আছেন, তো তিনি হচ্ছে যে একটা মানে তার কাছে আর্কাইভের অ্যাক্সেসটা আছে, তিনি চাইলেই মধ্যযুগ নিয়ে ভালো গবেষণা করতে পারেন। ফলে তিনি ওই বিভিন্ন ল্যাঙ্গুয়েজের তার যে রিসোর্সটা, সেটার মধ্যে দিয়ে তিনি একটা গবেষণা করতেছেন। তো তিনি যখন এখানে আসতেছেন, তখন আমরা তাকে সংবর্ধনা দিচ্ছি, কিন্তু এখানে একটা ক্ষমতা সম্পর্ক আছে, ঠিক আছে? আমাদের এখানে আমাদের নিজেদের যেমন দুর্বলতা আছে, যে আমরা আমাদের নিজেদের ট্র্যাডিশন নিয়ে কোনো কাজই করতে পারি না, আমরা এতটাই দুর্বল আর কি। আরেকটা দিক হচ্ছে যে আমাদের এখানে একটা ক্ষমতা সম্পর্ক আছে, যে কারণে হয়তোবা মানে আজকের অনুষ্ঠানটায় যে আমাদের এই প্রধান বক্তা আসলেন না, সেটাও এই ক্ষমতা সম্পর্কেরই প্রকাশ। যে এখনকার যে কসমোপলিস আমরা বসবাস করতেছি, একটা ওয়েস্ট সেন্ট্রিক কসমোপলিস বা ইউরোসেন্ট্রিক কসমোপলিস, সেখানে আসলে কী ধরনের ক্ষমতা সম্পর্ক আছে জ্ঞানগতভাবে, হ্যাঁ, সেটা, এবং সেখানে লেনদেনটা কীরকম হচ্ছে, এই লেনদেনের মধ্যে যে একটা অসম লেনদেন, এবং এর মধ্যে যে ধরেন যে ন্যায় বা ধরেন যে সমতা, এই জিনিসটার অভাব আছে, সেটা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আরেকবার করে টের পাচ্ছি। তো এই যে আমাদের 19 শতকের যে মানে আমি দুইটা পয়েন্ট দিয়ে এখন আমি আলোচনা শেষ করে দিব, কারণ অনেক দীর্ঘ সময় নেওয়ার সুযোগ নেই। এক নাম্বার আলাপ হচ্ছে যে ধরেন 19 শতকে ফোর্ট উইলিয়ামের মধ্য দিয়ে যেটা ঘটছে আর কি, একটা ঘটনা যেটা ঘটছে, যেটা হয়তো রুমি তার এই আলোচনার সঙ্গে কিছুটা রেলেভেন্ট বা পরবর্তীতে হয়তো তিনি এনগেজ করতে পারবেন। সেটা হচ্ছে যে আমাদের ধরেন হিন্দু সমাজ যেটা, বা আমাদের ধরেন বাংলার যে সমগ্র সমাজ, মুসলমান হিন্দু নির্বিশেষে, তারা তো এই যে হাতেম তাই থেকে শুরু করে ধরেন ইভেন মাওলানা রুমির যে ধরেন মসনবী, সেটার সঙ্গেও তো তাদের এক ধরনের কিন্তু মানে তাদের কিন্তু ফ্যামিলিয়ারিটি তৈরি হয়েছিল, তাই না? যে কারণে আমরা দেখতেছি যে জয়ানন্দের মানে চৈতন্য মঙ্গলে যে তারা মসনবী, হ্যাঁ, আবৃত্তি করে নলবনে গিয়ে সরি। তো এই যে মানে ফলে ওই আরবি ফার্সি যে ট্র্যাডিশন, শুধু সেটা না, ধরেন এশিয়ার যে বৃহত্তর পরিসর, ধরেন যেটাকে ইসলামিক এরিয়া বলা হচ্ছে বা ইসলামিক আর্টল্যান্ড বলতেছে মার্শাল হডসন, তো সেটার সঙ্গে তো ধরেন এই অঞ্চলের মানুষের কিন্তু একটা সংযোগ ছিল, সেটা প্রি কলোনিয়াল যুগেও ছিল।
কিন্তু কলোনিয়াল আমলে যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে এই আমাদের ধরেন জুডিও ক্রিশ্চিয়ান এবং ইসলামিক যে ধারাগুলো সেগুলোর সঙ্গে নতুন একটা মেডিয়েশনের মধ্য দিয়ে ধরেন আমাদের হিন্দু যে ভদ্রলোক সমাজের গঠন ঘটতেছে বা ভদ্রলোক সমাজে যদি বলি, তারা কিন্তু একটা অ্যাংলো সংস্কৃত একটা মানে ফিল্টারের ভিতর দিয়ে সেটার সঙ্গে নতুনভাবে সংযোগ রচনা করতেছে। ধরেন এই যে বাইবেলটা যেটা উইলিয়াম কেরিরা অনুবাদ করলো, বা বাংলা ভাষার যে প্রথম উপন্যাস আপনারা জানেন যে হানা ক্যাথরিন বুলেন্সের ফুলমনি ও করুণার বিবরণ, সেখানে দেখা যাচ্ছে কি যে মানে যেটা আমাদের কিতাবুল মুকাদ্দাস মানে ধরেন তাওরাত, জবুর, ইনজিল, এগুলোর তো এক ধরনের রিসেপশন অলরেডি বাংলার মুসলমান কবিদের হাত ধরে কিন্তু এই অঞ্চলে একভাবে মানে সেটার পরিচয় ছিল, তাই না? ধরেন ঈসা নবী সম্পর্কে এখানে ধরেন পুঁথি লেখা হয়েছে, অনেক কিছু মানে ছিল আর কি সেখানে। কিন্তু ধরেন যখনই ব্রিটিশ উপনিবেশের ফোর্ট উইলিয়ামের যে ইন্টারভেনশনটা ঘটলো, সেটা হচ্ছে ওই ট্র্যাডিশনটার সঙ্গে আগের যে একটা সংযোগ ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে নতুন একটা সংযোগ রচিত হলো, যেটা হচ্ছে যে এই যে ফোর্ট উইলিয়ামের যে কলোনিয়াল যে ট্র্যাডিশন, সেটা হচ্ছে যে ইংরেজি আশ্রয়ী বা ধরেন ইউরোপ আশ্রয়ী এবং একই সঙ্গে সেটা হচ্ছে সংস্কৃত আশ্রয়ী। তো সেটা আমরা দেখবো যে কীভাবে ধরেন বাইবেলের যে ভাষাটা, বাংলায় যারা যখন বাইবেল রচনা করতেছে সেটার যে ভাষাটা, সেটাতে তারা যে এই ধরনের নাম এবং শব্দগুলো ব্যবহার করতেছে, অথবা হানা ক্যাথরিন মুলেন্স যখন ক্রিশ্চিয়ান ট্র্যাডিশন নিয়ে শিক্ষা দিচ্ছে বাংলা ভাষায়, সেখানে দেখা যাচ্ছে যে ওই ইসলামিকের যে এক ধরনের রিসেপশন ছিল জুডিও ক্রিশ্চিয়ান বা গ্রিক ট্র্যাডিশনের সঙ্গে, সেটা কিন্তু ওই ফর্মে আসতেছে না। সেটা হচ্ছে যে একটা ইউরোপিয়ানাইজড ফরমেশন নিয়ে আমাদের এখানে আসতেছে, এবং সেটা হচ্ছে যে সংস্কৃত যে একটা নতুন ধরনের ডায়ালেক্ট তৈরি হয়েছে সেটার মধ্যে দিয়ে আসতেছে। এটার একটা সুন্দর উদাহরণ আমরা পাবো যে বিশেষ করে ঠাকুর বাড়ির দিকে যদি আমরা তাকাই, ধরেন ঠাকুর বাড়ির তারকানাথ ছিলেন, তার মধ্যে ছিলেন রামমোহন রায়, এরা ছিলেন যে খুবই পার্সিয়ান কালচারের সঙ্গে এদের গভীর একটা সংযোগ ছিল, ঠিক আছে? মানে 19 শতকের রেনেসা মানে যে খুবই ধরেন ইসলাম বিদ্বেষী কোনো বিষয় সেটা তো না, মানে তাদের রেনেসাটা শুরুই হয়েছে একটা পার্সিয়ান অ্যারাবিক টেক্সট দিয়ে, যেটা তুফাতুল মুওয়াহিদিন রামমোহন রায়ের হাতে, যেখানে তার শুরু হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে তিনি গ্রন্থটা শুরু করতেছে, মানে বেঙ্গল রেনেসার প্রথম টেক্সট যদি আমি বিবেচনা করি। তো রামমোহন রায়রা তো ধরেন যে হিব্রু, অ্যারাবিক, পার্সিয়ান সব কিছুই তারা কিন্তু চর্চা করতেন। তো ফলে ঠাকুর বাড়ির একদম যে ফার্স্ট জেনারেশন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পার্সিয়ান হিউম্যানিজম যেটা ছিল, এটার সঙ্গে তাদের খুবই গভীর সংযোগ ছিল। আমাদের দ্বারকানাথের সবচেয়ে প্রিয় মানে কবি ছিলেন এই হাফিজ, রামমোহনেরও তাই, এবং তার যে পুত্র দেবেন্দ্রনাথ, তিনিও কিন্তু সেই হাফিজ চর্চা করতেছে, ঠিক আছে? এবং তিনি মনে করতেন যে তার মনের মানুষ হচ্ছে হাফিজ, এবং তাদের যে ধরেন সরলা দেবী যিনি ছিলেন, তাকে তিনি হাফিজের গজল শিখাইতেন। সো এই যে মানে এটা খুবই স্পষ্ট যে আসলে বেঙ্গল রেনেসার সঙ্গে ইসলামিকের যে ট্র্যাডিশন, সেটার একটা গভীর সংযোগ আমরা একটা পর্যায় পর্যন্ত কিন্তু গভীরভাবে পাচ্ছি, ঠিক আছে? বাট থার্ড জেনারেশনে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন আসতেছেন, তিনি হয়তো মানে ফার্সি শেখার চেষ্টা করছেন, কিন্তু ফার্সি শিখতে পারেন নাই, হয়তোভাবে সেভাবে তার হয়ে ওঠে নাই আর কি। তিনি একবার তিনি হাফিজের দেখা পাইছেন ইরানে গিয়ে। এটা নিয়ে আপনারা সলিমুল্লাহ খানের গরিবের রবীন্দ্রনাথ বলে একটা বই আছে, আপনারা এই বইটা দেখতে পারেন, যে সলিমুল্লাহ খান একটা ইন্টারপ্রিটেশন দিচ্ছেন যে এই যে ধরেন ঠাকুর বাড়ির যে হাফিজ চর্চা, এটা তাহলে এটা ধরেন পার্সিয়ান হিউম্যানিজমের সঙ্গে অরিজিনাল যে সংযোগটা ছিল, সেই সংযোগটা এইখানে এসে ধরেন হয়তো ক্ষীণতর হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরে এসে। কিন্তু রবীন্দ্রনাথ তারপরও হাফিজকে তার মনের মিতা বলে মানে শনাক্ত করতেছেন। তো সেখানে আবার সলিমুল্লাহ খান এই প্রশ্নটা তুলতেছেন যে আসলে মানে হাফিজের সঙ্গে রবীন্দ্রনাথের বা পার্সিয়ান হিউম্যানিজমের সঙ্গে রবীন্দ্রনাথের যে সংযোগটা সেখানে ঘটতেছে, বাংলায় তখন যেই গভীর একটা ধরেন সাম্প্রদায়িক সমস্যাটা যেভাবে জর্জরিত করতেছে বাংলা সমাজকে, সেই প্রেক্ষিতে কিন্তু রবীন্দ্রনাথ ঠিক একইভাবে এই প্রশ্নটাকে মোকাবেলা করতে পারতেছেন না। মানে তিনি হাফিজকে মনের মিতা হিসেবে যদিও মানে অভিহিত করতেছেন, কিন্তু বাংলার যে মুসলমান সমাজের তখন যে নতুন রাজনৈতিক এবং সাংস্কৃতিক এবং সামাজিক যে প্রশ্নগুলো, সেটার সঙ্গে রবীন্দ্রনাথ একই মাত্রায় সংযোগ স্থাপন করতে পারতেছেন না। এটা নিয়ে তিনি একটা প্রশ্ন তুলছেন। তো এটা দিয়ে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে বাংলার রেনেসা বলেন বা 1900 থেকে ফোর্ট উইলিয়ামের পরবর্তী সময় যে বাংলার যে বিদ্যুৎ সমাজ ছিল, তাদের মধ্যে আসলে ইসলামিকের ট্র্যাডিশনের সঙ্গে তাদের সংযোগটা কীভাবে ঘটছে, হ্যাঁ, এবং সেই সংযোগটাকে শ্রেণী প্রশ্ন থেকে বিচ্যুত করে আমরা বিবেচনা করতে পারবো না। এখানে আমি এসে লাস্ট একটা পয়েন্ট শুধু বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যে
এই ধরেন 19 শতকে তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলার মুসলমান যে বিদ্যুৎ সমাজ, হ্যাঁ আমি হিন্দু মুসলমান শব্দগুলো ব্যবহার করতেছি, এটা ধরেন যেহেতু আমরা ঐতিহাসিকভাবে এই বিভাজনের ইতিহাসটাকে আমরা আমাদের উপরেই দাগটা আছে যে এই বিভাজনটা আছে, আমাদের সমাজের মধ্যে ঘটে গেছে এই বিভাজন, এটাকে আমরা কোনো স্থির ধ্রুব বিষয় বলে ধরে নিব না যে হিন্দু একটা এসেন্স আছে এবং মুসলমান একটা এসেন্স আছে এবং সেগুলোর আলাদা আলাদা ইতিহাস আছে। এইটা হচ্ছে যে একটা সাম্প্রদায়িকীকরণ হবে ইতিহাসে। কিন্তু যেহেতু এই 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 চিহ্নগুলা এভাবেই আমাদের এখানে পঠন পাঠন এবং রাজনৈতিকভাবে চর্চা করার একটা ট্র্যাডিশন আছে, সেই কারণে আমি এভাবে বলতেছি যে ধরেন মুসলমান যে বিদ্যুৎ সমাজ তারা তো ধরেন 19 শতকের প্রথমে তারা গেছে কোথায়, তারা আফগানিস্তানে গেছে, ধরেন যে জেহাদ তরিকায় মোহাম্মদিয়ার তারা সামিল হয়েছে সেখানে, তাই না? সৈয়দ আহমদ বেরেলভি, সেখান থেকে আমাদের নূর মোহাম্মদ নিজামপুরি এবং আমাদের যে টোটাল যে ধরেন পীর যে ট্র্যাডিশনটা আছে সেটার রিকনস্টিটিউশন হয়েছে তখন কিন্তু, তাই না? এই ধরেন তরিকায় মোহাম্মদিয়ার সঙ্গে তাদের যে জেহাদি যে ট্র্যাডিশনটা আছে সেটার সঙ্গে। এরপরে 1860 এবং 70-এর দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে নব আব্দুল লতিফ এবং কারামত আলী জৌনপুরি, তারপরে হচ্ছে যে সৈয়দ আমির আলী, তাদের হাত ধরে যেটা করতেছে যে মুসলমানরা এখানে দারুল হার্ব ছেড়ে দারুল ইসলামের মতবাদে আসতেছে এবং ইংরেজি শিক্ষার সঙ্গে তাদের সংযোগ স্থাপন হচ্ছে। তখন আসলে তাহলে ইসলামিকের যে ট্র্যাডিশনের কথা আপনি বলছেন বা কসমোপলিটানিজমের কথা বলছেন, তখন আসলে কী ঘটতেছে? আপনারা যেমন বদরুদ্দিন ওমরের এই কথাটা অনেক সময় শুনে থাকেন যে বদরুদ্দিন ওমর বলছেন যে একমাত্র ভাষা আন্দোলনের যে 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে প্রথমবারের মতো মুসলমানরা তাদের আরবি, ইরান, তোরান এগুলোর প্রতি তাদের যে স্বপ্নিক যে একটা সংযোগ আছে, তাদের যে ইমাজিনারি একটা ইনভেস্টমেন্ট আছে, সেটা থেকে এই 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তারা কী করছে, ব্রেক করে নিয়ে আসছে। তো এই বক্তব্যটা নিয়েও বিতর্ক করার সুযোগ আছে আর কি, যে আসলে এটা কি একটা ইমাজিনারি ইনভেস্টমেন্ট কিনা। মানে এটা খুব স্পষ্ট যে বাঙালি মুসলমানদের এই যে ইরান, তুরান বা আরবের সঙ্গে তাদের যে একটা মানে আবেগিক সংযোগ, এফেক্টিভ যে একটা সংযোগ, এটা একটা আইডিওলজি, ঠিক আছে? আইডিওলজি কথাটার মানে হচ্ছে যে যেটা বাস্তব যে সম্পর্কগুলো সমাজে আছে সেটার সঙ্গে আমার ইমাজিনারি সংযোগ বা ইমাজিনারি আমি যেভাবে নিজেকে ওটার সঙ্গে আইডেন্টিফাই করি বা আত্মশনাক্ত করি, এটা হচ্ছে লুই আলথুজারের আলাপ যে আইডিওলজি বলতে কী বোঝায়। তো এই যে আইডিওলজির কথাটা যদি আমি আসি, সেটা হচ্ছে যে যখন 1860 এবং 70-এ মুসলমান বিদ্যুৎ সমাজ প্রথমবারের মতো ইংরেজি শিক্ষার দিকে তারা অগ্রসর হচ্ছে, সেটার আমরা দুইটা ফেজ আমি উল্লেখ করে আমি আজকের আলোচনা শেষ করব, পরবর্তীতে কোনো সময় আমরা এই আলোচনাটা করব। সেটা হচ্ছে যে তাদের যে প্রথম যে দফা আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী নিয়ে এর আগে সম্প্রতি একটা আলোচনা করেছেন এই সেন্টার থেকে, সেটা আমি শুনতে পারিনি, কিন্তু সেটা আই থিঙ্ক এটা খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথম যে আপনার এই একটা নতুন একটা বিদ্যুৎ সমাজ তৈরি হবে, যে ইংরেজি শিক্ষিত মুসলমান বিদ্যুৎ সমাজ, তাদের প্রথম যে ফেজটা, এই ফেজটার সঙ্গে দ্বিতীয় একটা ফেজের আমি একটা ডিস্টিংশন করতে চাই এবং এটা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যে ধরেন এর প্রথম ফেজের একটা প্রতিনিধি হিসেবে আমি একজনকে উল্লেখ করতে চাই, যেমন শেখ আব্দুস সোবহান বলে একজন মানে গুরুত্বপূর্ণ একজন চিন্তাবিদ এবং সাহিত্যিক ছিলেন। তিনি হচ্ছে যে হিন্দু মুসলমান বলে একটা গ্রন্থ রচনা করছিলেন 1887 এবং তার দ্বিতীয় সংস্করণ হচ্ছে 1889। তো আপনারা এই হিন্দু মুসলমান এই বইটার পিডিএফটা অনলাইনে পাওয়া যায় আর্কাইভে, ইন্টারনেট আর্কাইভে, আপনারা সেটা একটু মানে পড়ে দেখতে পারেন। তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে মানে পার্সিয়ান হিউম্যানিজমের যে একটা মানে ধারণা এখানে ছিল একসময়, বা আমাদের এখানে মারিফতের ধারণার মধ্য দিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার মধ্যে যে একটা রুহানি একটা ঐক্যের যে ধারণা প্রাক উপনিবেশী সময় ছিল, সেটা দেখা যাচ্ছে যে শেখ আব্দুস সোবহানের সময় এসে তিনি এটাকে খুবই মানে একটা বিদ্বেষ যদি নাও বলি, একটা বিরোধমূলক সম্পর্ক দেখতেছেন তিনি হিন্দু মুসলমানের মধ্যে। তো শেখ আব্দুস সোবহানের এই টেক্সটটা 1887 সালে যেটা প্রকাশিত, এটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ এই কারণে যে সম্ভবত আমার জানা মতে যে হিন্দু মুসলমান সম্পর্কে থিমেটিক্যালি একটা যে কমপ্লিট একটা মনোগ্রাফ রচনা করা, এটা এর আগে হয়েছে কিনা আমি জানি না, সম্ভবত এটা হয়তো বা প্রথম হতে পারে আর কি। তো শেখ আব্দুস সোবহানের রচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথম যুগের যে ইংরেজি শিক্ষিত মুসলমান তারা আসলে কিভাবে এই আন্তঃসাম্প্রদায়িক বা আন্তঃসামাজিক যে সম্পর্ক সেটাকে তারা কিভাবে বিবেচনা করতেছে। এবং সেখানে আমরা দেখব যে শেখ আব্দুস সোবহানের মূল কনসার্নটা হচ্ছে যে এখন যে ইংরেজি শিক্ষা মুসলমানরা গ্রহণ করতেছে, তাদের এখন উন্নতির জন্য তাদের মানে একটা সাম্প্রদায়িক বিভাজনটা আরও গভীরভাবে তৈরি করতে হবে। এবং ধরেন এখানে যারা ধরেন মুসলমান জমিদার আছে, তাদের কাজ হচ্ছে যে এই মুসলমান যে বুর্জোয়া, উদীয়মান যে বুর্জোয়া যে শ্রেণী তাদের বা ভদ্রলোক শ্রেণী, তাদেরকে পৃষ্ঠপোষকতা করা। ঠিক আছে, আপনারা এই বইটা নিয়ে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব।
তো এখানে মূল যে জায়গাটা সেটা হচ্ছে খুব স্পষ্টতই উপনিবেশিক জমানায় মুসলমানরা যখন প্রথম ধরেন শিক্ষিত হচ্ছে তখন তাদের এই যে চাকরির যে মানে বিপদ বা চাকরি নিয়ে এখনও যে আমরা কোটা নিয়ে ধরেন এখনও আন্দোলন চলতেছে, সেটা তখন মুসলমানরা কিন্তু কোটার পক্ষে আন্দোলন করছে যে তাদের জন্য যেন কোটা হয়, কারণ তারা ছিল সংখ্যালঘু এবং প্রান্তিক। ঠিক আছে, এই কোটার আন্দোলনটাই কিন্তু 1890 সালে যেরকম বা 1880 দিকে সৈয়দ আমির আলীর হাত ধরে যেটা শুরু হয়েছে, সেটা কিন্তু এই পাকিস্তান আমলেও আমরা দেখছি যে কোটা নিয়ে আন্দোলন হচ্ছে বা চাকরির কোটা বা চাকরির যে মানে বিপদ সেটা নিয়ে আলোচনা মানে ইয়া হচ্ছে। তো বাঙালি মুসলমানদের যে ইংরেজি শিক্ষিত অংশ তাদের প্রথম কনসার্নটা তাই ছিল যে চাকরি পাওয়া, যে জমিদারের সরকারে চাকরি পাওয়া অথবা রাষ্ট্রীয় সরকারের মধ্যে চাকরি পাওয়া, এবং সেটা থেকে কেন্দ্র করেই কিন্তু প্রথম তারা মানে হিন্দু সমাজের সঙ্গে তাদের সম্পর্কটা নতুনভাবে গঠিত হয়েছে, যেটা আমরা শেখ আব্দুল সুবহানের রচনাতে পাচ্ছি। এরপরে আমি ফাইনাল আমার পয়েন্টটা হলো যে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্পর্কটা তিক্ত হয়েছে, এবং এই তিক্ততাটা একদিকে যেটা বলা হয় যে ধরেন হিন্দু সমাজের যে ভদ্রলোক শ্রেণী যেটা বিকশিত হইতেছে 19 শতকের প্রথম থেকে, তারা কোনো স্পেস ছাড়তে চায় না মুসলমানদের জন্য, অর্থাৎ মুসলমানদের জন্য তারা কোনো কোটা দিতে রাজি না। তারা বলছে যে কোটা নয়, বরং মেধার ভিত্তিতেই আমরা কী করবো, চাকরিতে নিয়োগ পাবো, যেহেতু আমরা বেশি শিক্ষিত হয়ে থাকি তাহলে আমরা চাকরি বেশি পাবো, মুসলমানরা আগে শিক্ষিত হয়ে আসুক তারপরে তারা চাকরি পাবে। আর সৈয়দ আমির আলীদের আলাপটা ছিল বা শেখ আব্দুল সুবহানের আলাপটা ছিল যে না, মুসলমানদের কিন্তু যেহেতু তাদের সংখ্যা বেশি কিন্তু তাদের শিক্ষায় তারা পশ্চাৎপদ, ফলে তাদেরকে কোটা দিতে হবে, তাদেরকে একটা রিজার্ভেশন দিতে হবে তাদেরকে চাকরিতে, সেটা জনসংখ্যার সংখ্যানুপাতে। তো এইটা থেকে কিন্তু ধরেন দ্বন্দ্বটা শুরু হলো আর কি দুইটা সম্প্রদায়ের মধ্যে। এই দ্বন্দ্বটা থেকে প্রথম আমার মনে হয় যারা বের হয়ে আসলেন ধরেন বাঙালি মুসলমান সমাজের মধ্যে থেকে, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরেন হয়তো কাজী নজরুল ইসলাম বা মোজাফর আহমেদ, এই ধরনের যারা ছিলেন তারা মোটামুটি 20-এর দশকের পরে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই দ্বিধা বিভাজন থেকে বের হওয়ার একটা চেষ্টা করছেন। তারা এটা 20-এর দশকে তারা চেষ্টা করছে এবং 20-এর দশকেই সেটা মোটামুটি শেষ হয়ে গেছে। মানে 30-এর দশকে এসে বা 40-এর দশকে এসে কিন্তু আর সেটার কোনো সুযোগটা ছিল না, যে নজরুলের যে প্রজেক্টটা ছিল বা প্রকল্পটা ছিল যে এক ধরনের অসাম্প্রদায়িক মানে ইসলামী যে ভাবধারা, চিহ্ন, সংস্কৃতি সেটাকে ধারণ করেই একই সঙ্গে যেন ধরেন জাতীয় একটা ধারা বা জাতীয় সমাজ গঠন, এই ধরনের একটা চেষ্টা নজরুলের মধ্যে ছিল। তো নজরুলের সম্ভবত এখানে নজরুল যে কাজটা করতে পারছেন সেটার কারণ হচ্ছে যে আমি যতদূর আমার এটা অনুমান, এটা আপনারা চেক করে দেখতে পারেন, সেটা হচ্ছে যে সম্ভবত নজরুল হচ্ছে প্রথম বাঙালি মুসলমান সেই সকল ভদ্রলোক শ্রেণীর অংশ যারা হচ্ছে জমিদার এবং রাষ্ট্রীয় যে আমলাতন্ত্র এটার উপর নির্ভরতা থেকে বের হয়ে এসে প্রথম তারা কিন্তু সাহিত্য এবং ধরেন রাজনীতি এই কাজগুলোতে তারা সংযুক্ত হয়েছে। এই ছিল মোটামুটি আমার আলোচনা। এই আলোচনা নিয়ে পরবর্তীতে এখানে আমি বেশ কিছু প্রশ্ন উত্থাপন করছি, পরবর্তীতে আশা করি এগুলো নিয়ে আমাদের আরও বিস্তারিত এবং পূর্ণ দৈর্ঘ্য আলোচনা করার সুযোগ হবে। ধন্যবাদ।